এই বিন্যাস আর সমাবেশে আমাদের ইংলিশ যদি দেখতে চাই, বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমিউটেশন আর সমাবেশের ইংলিশ হচ্ছে কম্বিনেশন। তো আমাদেরকে এই দুটা ইংলিশ অ্যাকচুয়ালিতে জানা লাগবে, কারণ এগুলা সামনে আমরা যে পাবো, তখন আমাদের এই ইংলিশ দুইটা ওয়ার্ড বা অ্যাটলিস্ট এই পি আর সি, এই দুইটা আমাদের জানা লাগবে, মানে মুখস্থ করা লাগবে যে বিন্যাস মানে পি আর সমাবেশ মানে সি। সি, ঠিক আছে, এই দুটা। এখন এটা আমাদের গেল চ্যাপ্টারের নাম। আমরা এখন বেসিক্যালি ঢুকি প্রথমে। আমরা যদি বলা হয় যে বিন্যাস জিনিসটা কি, বিন্যাস শব্দের থেকে আমরা হয়তো বুঝতে পারি যে বিন্যাস করা, লাইক কোনো কিছু সাজানো বা কিছু করা, এটা তো আমরা ওয়ার্ডটা থেকে বুঝি। বাট জিনিসটা কিভাবে সাজানো, এটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা সেটা লিখবো যে, আচ্ছা সাপোজ আমরা বিন্যাস লিখি। আমরা বিন্যাস, সাপোজ আমাকে কেউ তিনটা সংখ্যা দিল, মনে করো তো 1 2 3, এই তিনটা সংখ্যা দিল, আর বলো এই সংখ্যাগুলো যতভাবে সাজাতে পারো সাজাও, যাতে তাদের মানটা আলটিমেট মানে সংখ্যাটার মান সমান হয়, এরকম টাইপের একটা কথা বলে দিল। আচ্ছা আমরা কিভাবে সাজাতে পারবো, এটা যদি কেউ প্রশ্ন করে, আমরা দেখি যদি আমরা যদি 1 2 3 বসাই, আবার 1 3 2 বসাই, আবার হচ্ছে যে 2 3 1 বসাই, 2 একটু কি 2 1 3 বসাই, আর কি থাকতে পারে 3 1 2 3 2 1, এই 6টা, আর হওয়া পসিবল না। তো আমরা যদি একটু দেখি যে আমরা এই 6টার ডিফারেন্ট ভাবে এই 3টা ভ্যালুকে সাজাতে পারি, ঠিক আছে। এবং আমাদের যে শর্তটা ছিল যে যাতে কারোর ভ্যালু আলটিমেটলি না মিলে, 123 এবং এর অপোজিট হচ্ছে 321, এদের কি ভ্যালু মানে ডিফারেন্ট না? অবশ্যই ডিফারেন্ট। তার কারণে এটা আর এটা সেম জিনিস না, ডিফারেন্ট জিনিস। তার মানে আমরা সাকসেসফুলি দুইটা ডিফারেন্ট জিনিসে সাজাতে সাকসেসফুল হয়েছে। আচ্ছা, এটা তো জাস্ট আমাদের বোঝালো যে বিন্যাস মানে আমরা কতভাবে আসলে সাজাতে পারি এক কথা। এমনকি যদি তোমাকে বলে সমাবেশ, তুমি সব যদি বলে যে সাপোজ বললো যে আমরা একটা সমাবেশের একটা উদাহরণ দেখি, সমাবেশ, ঠিক আছে। সমাবেশে সাপোজ আমাকে বললো 3টা লেটার আছে, এক্স ওয়াই জেড আছে, ঠিক আছে। তো এখন এক্স ওয়াই জেড দিয়ে আমাকে বললো যে এদের এমন ভাবে সাজাও 2টি করে, এমন ভাবে সাজাও, এমন হবে না, সাজাও 2টি করে, তবে সেটা সমাবেশের নিয়মে যদি বলে, যদি বলে সমাবেশের নিয়মে সাজাও 2টি করে, কিভাবে সেটা হয় নিয়ম আমরা ফিউচারে জানবো। বাট যদি বলে সমাবেশের নিয়মে 2টি করে সাজাও, এই প্রথমটাতে আমাকে 3টা করে সাজাতে বলেছে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে ধরে নিচ্ছে আমাদেরকে বলছে 2টা করে সাজাও সমাবেশের নিয়মে, তাহলে আমরা এটা কিভাবে সাজাবো? আমরা কেবল এক্স ওয়াই লিখবো, ওয়াই জেড লিখবো, আর জেড এক্স লিখবো। আমাদের যদি সেম জিনিস আবার বিন্যাসে বলতো, লাইক আমরা এখন সাপোজ এই জিনিসটা আবার কপি করি, ঠিক আছে, আমি বুঝাচ্ছি, তার আগে একটু শুধু কপি করলাম। এটা সাপোজ আমরা কপি করলাম, ঠিক আছে। এখন যদি এটা বিন্যাস বলতো, ঠিক আছে, বিন্যাস পদ্ধতিতে বলতো, তাহলে যেটা হতো আমরা কি করতাম জানো, আমরা এখানে লিখতাম ওয়াই এক্স, আমার সাউন্ড কি বাজছে নাকি? আচ্ছা, এখন আমরা বিষয়টা এইভাবে ভাবি যে তোমার ক্লাসে সাপোজ 3টা ছেলে আছে, 3টা ছেলে সাপোজ ধরলাম একজনের নাম এক্স, একজনের নাম একজনের নাম ওয়াই, আমরা ভাবলাম এভাবে। এখন সেই ছেলেরা সাপোজ ক্রিকেট খেলতে চায়, বা ক্রিকেট তো না, এই ধরো সেই ছেলেরা সাপোজ কোনো একটা খেলা খেলতে চায়, সাপোজ দাবা খেলতে চায়, হ্যাঁ সাপোজ ওই ছেলেগুলো দাবা খেলতে চায়। আর তোমাকে বলা হলো যে সেই 3টা ছেলেকে দাবার জন্য কি করো, মানে সাজাও, যাতে তারা এই একই ম্যাচ একই জনের সাথে ডাবল না খেলে প্রত্যেকের সাথে একবার খেলতে পারে। এটা তোমাকে বললো, তুমি কি বলবা, তোমার কাজ কি হবে? সাপোজ এক্স একটা ছেলে, তোমার কাজ হবে প্রথম রাউন্ড হবে সাপোজ এক্স ভার্সেস ওয়াই, এরা দাবা খেললো। তো তোমার কাজ হবে দ্বিতীয় রাউন্ড হবে ওয়াই ভার্সেস জেড, তাই না? আচ্ছা, তোমার তৃতীয় কাজ হবে জেড ভার্সেস এক্স। তুমি এইভাবে তাদের দাবার জন্য সাজালা, প্রথমে এক্স ছেলেটা ওয়াই এর সাথে দাবা খেলবে, তারপরে ওয়াই ছেলেটা জেড এর সাথে, তারপরে জেড ছেলেটা এক্স এর সাথে। আচ্ছা, এখন তুমি যদি বলতা এক্স ছেলেটা ওয়াই এর সাথে দাবা খেলবে, আবার ওয়াই ছেলেটা এক্স এর সাথে দাবা খেলবে, তার মানে কি হলো? তুমি একই জিনিস দুইবার বলছো, এক্স ভার্সেস ওয়াই এবং ওয়াই ভার্সেস সেম সেম না? বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ক্রিকেট ম্যাচ সেম জিনিস বোঝায়। দ্যাটস ওয়াই এটাই বোঝায় যে আমরা যখন সমাবেশ সাজাবো এক্স ওয়াই এবং ওয়াই এক্স একই জিনিস বোঝায়, দ্যাটস ওয়াই আমরা একই জিনিস লিখতে পারবো না।
কারণ এটার নিয়ম কি, এটার কাজ হচ্ছে সর্বনিম্ন বা সর্বোচ্চ বা যাই বলো, এটা সাজাতে হবে। সাজাতে হয়ে যায়, আমরা একই জিনিস আবার সাজাই, হয়তো সেটা সাজানো হলো না, আমরা একই জিনিস আবার কপি পেস্ট করছি, এটা তো হবে না। এই জন্য এরা সেম প্রপার্টি করে সমাবেশের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে, বাট বিন্যাসের ক্ষেত্রে এক্স হয় এবং ওয়াই এক্স আলাদা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এইটা একরকম এবং এটা আরেক রকম, দ্যাটস আমরা সেটা ফ্লুয়েন্টলি লিখতে পারবো, আমরা সেটা কোনো নিয়ম ভাঙছি না, মানে সেটা হচ্ছে বিন্যাসের নিয়ম এক কথায়। তো এটা জাস্ট এমনি সিম্পল ব্রিফ যে এদের মাঝে বেসিক পার্থক্য কি। আমরা সামনে যে আরো অনেক পার্থক্য শিখবো, সমস্যা নেই। আমরা এখন এটা তো শিখলাম, এরপরে একটা ছোটখাটো দুইটা জিনিস শিখবো, গুণ আর যোগ করা। ঠিক আছে, তো এই গুণ আমাদের মতো গুণ না, লাইক একটু আলাদা গুণ করা। ঠিক আছে, থাম আর একটা পেজে কি করি। এখন সাপোজ একটা হচ্ছে গুণ পদ্ধতি আর একটা হচ্ছে যোগ পদ্ধতি। ঠিক আছে, আমরা আগে গুণটা শিখবো, তারপরে হয়তো যোগটা দেখতে দেখতে যাবো। গুণ গুণ বা গুণন, আই গেস হয়তো গুণ ছিল, আর একটা হচ্ছে হয়তো যোজন ছিল, পরে যোজন কোনটা করবো। ঠিক আছে, গুণন কি, আমরা এগুলো না আসলে বইয়ের বাংলা ভাষা আছে, বাট বইয়ের বাংলা ভাষা না, এগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, কারণ এই চ্যাপ্টারটা অনেক প্র্যাকটিক্যালি টাইপস জিনিসপাতি আছে। তাই আমরা উদাহরণ দিয়ে অলওয়েজ বোঝার ট্রাই করবো, বাংলা ভাষাতে বুঝে কোনো শেষ করতে পারবো না। তো আমরা যদি এই গুণনের একটা উদাহরণ দিই, সাপোজ তুমি একটা মেয়ে, আচ্ছা আমি ছেলেদের কথা বলছি, ঠিক আছে, সাপোজ একটা ছেলে আছে, সে ছেলের বাসায় সে এখন আজকে হয়তো ঈদ, আজকে ঈদের দিন সে এখন জামা কাপড় পরবে। আচ্ছা সেই ছেলেটা টুপি পরবে, টুপি নিচে সাপোজ সে পাঞ্জাবি পরবে, ভালো কথা, পাঞ্জাবি পরলো, তার নিচে সে অবভিয়াসলি পায়জামা বলো বা প্যান্ট বলো যাই বলো সেটা পরবে, তার নিচে সে জুতা পরবে। ঠিক আছে, তার মানে তার ধরো তার টোটাল কয়টা জামা, একটা দুইটা তিনটা চারটা, সাপোজ তার চারটা আলটিমেটলি পুরো জামা হচ্ছে যে টুপি থেকে শুরু করে জুতা পর্যন্ত। আচ্ছা এখন তার কাছে সাপোজ টুপি আছে তিনটা, তার নিজের বাসায় তিনটা টুপি আছে সাপোজ, তার পাঞ্জাবি মনে করো আছে চারটা, এই প্যান্ট বা পায়জামা যাই বলো সেটা আছে মনে করো দুইটা, জুতো আছে মনে করো একটাই আছে ওর। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয়, মানে তোমাকে না মানে ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করা হয় সে কয়ভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে, সে কিন্তু মাল্টিপল ভাবে, সে যদি চায় হয়তো তার একটা লাল নীল সবুজ তিন কালারের টুপি আছে, এমন হতে পারে লাল টুপি নিল পাঞ্জাবি সাদা নিল, অথবা নীল টুপি নিল পাঞ্জাবি কালো কালার নিল, তার মানে অনেক ভাবে কিন্তু সে নিজেকে ক্রিয়েট করতে পারে, মানে সাজাতে পারে, বুঝতে পারছো। হয়তো জুতা দিন সে একই জুতাতে পড়বে, বাট প্যান্ট দুইটা হতে পারে, আবার একটা প্যান্টের দিক দিয়ে একদিকে গেল, আবার আরেক প্যান্ট আরেকটা, লাইক ওর ইচ্ছা হলো আমি সাদা টুপি কালো পায়জামা না কালো পাঞ্জাবি, হয়তো বাদামি কালারের প্যান্ট, এবং যে একটা জুতো হচ্ছে সেটা পরবো। আবার সে চালো না আমি এবার লাল পাঞ্জাবি দেখতে, মানে সে কত রকম ভাবে নিজেকে সাজাতে পারছে, বিভিন্ন কম্বিনেশনে কিন্তু সে নিজেকে ক্রিয়েট করতে পারছে। এখন তোমাকে যদি আলটিমেটলি জিজ্ঞাসা করা হয় যে সে কত ভাবে নিজেকে ক্রিয়েট করতে পারবে, মানে নিজেকে সাজাতে পারবে, সেটার উত্তর হবে যত রকম হওয়া পসিবল প্রত্যেকটা ধাপে তাদের গুণফল। অর্থাৎ সে নিজেকে সাজাতে পারবে 3 × 4 × 2 × 1, তার মানে কত হবে 6 × 4 = 24, সে নিজেকে 24 ভাবে সাজাতে পারবে। ঠিক আছে, তুমি এখন বিভিন্ন কারণে সাজাতে পারবে। ঠিক আছে, সে বিভিন্ন হবে, এইটা তিনটা কালার হতে পারে, সে একটা দিয়ে একটা কম্বিনেশন বানালো, আবার এইরকম ভাবে কাড়াআড়ি কম্বিনেশন, আবার এইরকম একটা কম্বিনেশন, মানে বিভিন্ন ভাবে সে নিজেকে সাজালো। আলটিমেটলি যদি জিজ্ঞেস করে সে কত ভাবে সাজাতে পারবে, সেটা উত্তর হবে 24 ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন এটা তো গুণন পার্ট গেল, এখন আমরা যোজন পার্টটা একটু দেখব। আমরা একটা বাংলা ভাষা লিখতে পারবো এখানে, আমরা এখানে একটা বাংলা ভাষাটা লিখে পাবো একটু। এখানে একটা বাংলা ভাষা লিখছি, ঠিক আছে, এটা বইয়ের ভাষা কিনা যায় না, তবে আমি নিজের মতো লিখছি, তুমি সেভাবে বুঝতে পারো। গুণন হচ্ছে স্টেপ সমূহ মানে কি আমি সেটা পরে বুঝি। যদি স্টেপ সমূহ আংশিক, আমরা এখানে যেটা দেখলাম এগুলোর মিনিং আমরা দেখবো, টেনশন নাই। ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখলাম
যদি কোনো কাজের কোনো একটা কাজ করছে, ঠিক আছে, সাপোজ সে কাজ বিভিন্ন স্টেপে হতে পারে, ঠিক আছে, সেই স্টেপ সমূহ যদি আংশিক হয়, টোটাল কাজের আংশিক হয়, তবে স্টেপ সমূহের পসিবল ভ্যালু মানে যতগুলো ভ্যালু আছে সেগুলো গুণ করতে হবে। আমরা কাজ আর স্টেপ পরে বুঝাচ্ছি, বাট পরের পার্টটুকু আগে এই ইজিলি বুঝতে পারবো। এই একটা লোক ছিল, এই এর কাজ কি, প্রস্তুত হওয়া ঈদের জন্য, ঠিক আছে। এখন তার জন্য তার স্টেপ আছে, একবার টুপি পরবে, পাঞ্জাবি পরবে, প্যান্ট পরবে, জুতা পরবে, তার স্টেপ আছে। সে যদি পাঞ্জাবিটা পরলো কেবল, আর কিছু আপাতত পরেনি, তাহলে কি তার সম্পূর্ণ কাজটা করতে পেরেছে? না, তার সম্পূর্ণ কাজ তার পুরো দেহকে প্রস্তুত করা মানে রেডি করা নামাজ পড়াবে। সে কেবল পাঞ্জাবি পরেছে, আর কিছু পড়েনি, তাহলে তার কমপ্লিটলি কাজটি হয়নি। এবং এই পাঞ্জাবি পরার স্টেপটা পুরো রেডি হওয়ার কাজের কেবল একটা পার্ট, প্যান্ট পরার স্টেপটা পুরো কাজের একটা পার্ট। এই চারটা ডিফারেন্ট পার্ট একত্রে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্রস্তুত হওয়া, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকটা যে পসিবল ভ্যালু আছে, এটা অবশ্যই উদ্দীপকে বলে দিবে বা কোনো না কোনো বলে দেওয়া আছে যে এতটা টুপি আছে, এতটা পাঞ্জাবি আছে, মানে এত রকম ভাবে সে নিজেকে সাজাতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যে ভ্যালুগুলো হবে তারা জাস্ট আমরা সিম্পলি গুণ করে দেবো। বাট এখন যোজন কি? যোজন হচ্ছে, মনে করো একটা লোক আছে, ঠিক আছে, লোক, সাপোজ আমরা এটার উদাহরণ বিল্ডিং বানানোতে দেবো। একটা লোক একটা বিল্ডিং বানানো হয়ে গেছে, কারণ সে তার বিল্ডিং বানানোর পর সে তার বিল্ডিং এ রং করতে চায়, ঠিক আছে, রং করার জন্য সে এখন রং বানাবে। এখন মনে করো যে কিছু যদি আমরা পপুলার রঙের কোম্পানি দেখি, তাহলে কি আছে, এশিয়ান পেন্টস আছে, রেইনবো আছে, আরেকটা কি ধরবো, সাপোজ আরেকটা কিছু একটা আছে, কি জানি বলে যে, আচ্ছা, এখন মনে করি আমরা বাড়িটা যে রং করবো, বাড়িটা আমরা রং করার জন্য কালার খুঁজবো। এখন আমরা হয়তো তিনটা কালার হয়তো চুজ করব। সাপোজ আমরা এখন হয় বাছাই করবো যে বাড়িটা হয়তো কি কি রং দিব, আইদার রেড কালার করতে চাই, অথবা ব্লু কালার করতে চাই, অথবা গ্রিন কালার করতে চাই, ঠিক আছে। এই তিনটা কালারের মাঝে আমি একটা করতে চাই, ঠিক আছে। তো এখন তুমি এটা তো ঠিক করে দিলা যে আইদার রেড, না হয় ব্লু, না হয় গ্রিন। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি এটা ঠিক করার পর তো আরেকটা তো করতে হবে, সেটা হচ্ছে কোন কোম্পানি থেকে করবে। সাপোজ তোমার আশপাশে এই তিনটা কোম্পানি আছে। আচ্ছা, এখন তোমার অপশন কি, আইদার এশিয়ান পেন্টসের রেড, অথবা এশিয়ান পেন্টসের ব্লু, অথবা এশিয়ান পেন্টসের গ্রিন, যে কোনো একটা কালার কিনো, অথবা বার্জার পেন্টসের তিনটার মধ্যে যে কোনো একটা কিনো, অথবা রেইনবো পেন্টসের মধ্যে যে কোনো একটার মধ্যে যে কোনো একটা কিনো, তাই না? বাট তা এখন এখন যেটা কথা, সাপোজ তুমি বার্জার্স পেইন্টের ব্লু কালার চুজ করে নিয়েছো, তার মানে তোমার পুরো বাড়িটার জন্য একটা কালার চয়েস করা হয়ে গেল। আবার মনোযোগ দাও, আমরা এই ক্ষেত্রে কিন্তু স্টেপ হচ্ছে না। স্টেপ হচ্ছে না বলতে, তুমি যেটা করছো, প্রথম স্টেপে যারা আছে তাদের মধ্যে একটা চয়েস করতে হবে, এবং সেকেন্ড স্টেপে যারা আছে তাদের মধ্যে কেবল একটাই চয়েস করতে হবে, এবং আলটিমেটলি সেই চয়েসটা দিয়ে আমাদের পুরো কাজটা হয়ে যাচ্ছে, আমাদের কোনো কাজ বাকি থাকছে না। অর্থাৎ আমি যদি কোনো একটা কোম্পানির কোনো একটা কালার চয়েস করে নেই, তাহলে যেটা হবে যে আমার পুরো বাড়ির কাজ হয়ে গেছে, আমার পুরো বাড়ি মানে আমার বাড়িটা দেখতে হবে। এখন মানে এমন বাড়ি তো জাস্ট তুমি ভেবে লেছো যে বাড়ি 5টা তালা 5 কালার করবে না, 5টা তালা 1 কালার করবা, বা 2 তালা বাড়ি 1 কালার করবা। এখন তুমি যদি ভাবতা যে বাড়ির তুমি যদি ভাবতা যে বাড়ির একতলা 1 কালার, 2 তলা 2 কালার, 3 তলা 3 কালার, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ভ্যালু পসিবল ছিল। বাট এখানে আমরা যেটা ভাবছি যে যে কালার চুজ করবো পুরো বাড়ির কাজটা একটা কালার দিয়ে করবো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা হোল পার্ট, পুরো কাজের একটা পার্ট। এই স্টেপগুলো একটা স্টেপ যদি গ্রহণ করে নাও, তাহলে তোমার পুরো বাড়িটা হয়ে যাবে। এইরকম ক্ষেত্রে আমরা পরে এক্সাম্পল দেখে আরো এলিবরেট করবো, এখন এই এক্সাম্পল দেখে না বুঝতে পারলে ফিউচার আরো অনেক এক্সাম্পল আসবে, আরেকটা আমি একটু পরে লিখছি। সেক্ষেত্রে যেটা হবে, তোমার এখানে কয় স্টেপ হবে, এটা হচ্ছে 3 + 3 = 6টা, 6টা স্টেপ। মানে হয় এশিয়ান পেইন্টের রেড কালার চুজ করো, অথবা এশিয়ান পেইন্টের ব্লু কালার চেক করলাম। এটা হচ্ছে আমাদের ভালো উদাহরণ, ওখানে এটাতে আমরা সব করবো। এখন এটাতে বুঝাবার ট্রাই করবো, এটাতে আমরা বুঝে যাবো যে এই যোগ পার্টটা কি। এই উদাহরণটা দেখতে হবে। আমরা এখন কোথায় আছি,
রাজশাহীতে আছি, আমরা এখন ঢাকা যাব। ঢাকা থেকে চট্টগ্রাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি? কক্সবাজার, রাইট? তো এখন যেটা কথা, তো আমাদের এইখানে যেটা কথা সেটা হচ্ছে আমাদের রাজশাহী থেকে আমরা ঢাকা যাব, ঢাকা থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার যাব, অথবা এটা সাপোজ আমাদের বাস জার্নি, অথবা আমরা হয়তো এরোপ্লেনে যেতে চাচ্ছি। হয়তো রাজশাহী থেকে প্লেনে আমরা সিলেট গেলাম, সিলেট থেকে প্লেনে কক্সবাজার গেলাম, রাজশাহী থেকে খুলনা প্লেনে গেলাম, খুলনা থেকে কক্সবাজার প্লেনে গেলাম। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের দুই ধরনের জিনিস আছে। এখন কথা, সাপোজ প্রত্যেকটা ইয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ আছে। এক তুমি রাজশাহী থেকে সিলেট যে প্লেনে যাবা, তোমার সাপোজ দুইটা ডিফারেন্ট কোম্পানি আছে, তুমি যে কোনো একটা কোম্পানির একটা প্লেন কিনে সিলেট রাজশাহী থেকে গেলে, তুমি সিলেট থেকে কক্সবাজার যাবা, প্লেনে যাবা, এখানে হয়তো তিনটা ডিফারেন্ট প্লেন সেম টাইমে ছাড়ছে, তুমি তিনটা কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানির প্লেনে উঠবা, তাই না? তাহলে আমরা তিনটা প্রবাবিলিটি আছে, তিনটা পদ্ধতিতে আমরা যে কোনো একটা চয়েস করবো। এখন মনে করো রাজশাহী থেকে ঢাকা যে তুমি বাসে যাচ্ছ, সেই বাস মনে করো তিনটা ডিফারেন্ট রাস্তাতে যেতে পারে, তিনটা রাস্তা তাহলে আমাদের আছে, তিনটা রাস্তার মধ্যে সেই বাস চালক যে কোনো একটা রাস্তা চয়েস করবে। মনে করো ঢাকা এবং চট্টগ্রাম যাওয়ার রাস্তা দুইটার মধ্যে সেই বাস চালক যে কোনো একটা চয়েস করবে অবভিয়াসলি, একটা যে একবার চয়েস করে নেবে সেখানে রাস্তাতে তো যেতে পারবে না, একটাই চয়েস বাট দুইটা রাস্তা, ও এখন ওই বাছাই করবে, মানে ডাক্তার না, আই মিন বাস চালক। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার রাস্তা মনে করো কেবল একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। এখন আবার থার্ড স্টেপে ভাবছি, রাজশাহী থেকে খুলনা যাওয়ার হয়তো প্লেন আছে দুইটা, খুলনা থেকে কক্সবাজার প্লেন কেবল একটা, অথবা এইটা দুইটা দিলাম, আর রাজশাহী থেকে খুলনা যাওয়ার ধরে নাও একটা। এটা হচ্ছে আমাদের আলটিমেট পদ্ধতি, কত পদ্ধতি আমরা পৌঁছতে পারি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কত ভাবে আমরা যেতে পারি, তাহলে কিন্তু মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা ভালোভাবে লক্ষ্য করবো। রাজশাহী থেকে ঢাকা থেকে কক্সবাজার, এটা তাই না? আমার শুরু কি রাজশাহীতে, গন্তব্য কি কক্সবাজার, তার মানে এটা হচ্ছে আমার টোটাল কাজ। আমার কাজ রাজশাহী থেকে কক্সবাজার যাও, আর কোনো কাজ না। তাহলে রাজশাহী থেকে ঢাকা যাও, ঢাকা থেকে চিট্টাগ্রাম যাও, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাও, এগুলো কি পুরা কাজটা আমার পার্ট না? সিলেট থেকে কক্সবাজার যাও, এই যে পুরাটা কাজ আমার, এই কাজের কি সিলেট একটা পার্ট না? মানে এটা দুই পার্টে বিভাজন না, এইভাবে দুইটা পার্টে ভাগ। আবার রাজশাহী থেকে খুলনা যাওয়া এবং খুলনা থেকে আবার কক্সবাজার যাওয়া, আমার পুরা কাজের একটা দুইটা পার্ট না? এই দুইটা পার্টের যোগফলই হচ্ছে আমার আলটিমেট কাজটা, মানে রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া। সেই পার্টটা থেকে আমরা কিও বলতে পারবো, মনে হচ্ছে পার্ট থাকলে কি হয়, গুণ হয়, রাইট? তার মানে আমাদের উপরের পার্টে যদি যাই, আমরা যদি প্রথম পথ, এটা সাপোজ হচ্ছে যে ফার্স্ট পাথ, ঠিক আছে, এটা ধরে নাও ফার্স্ট পাথ, এই সোজা বরাবরটা সেকেন্ড পাথ, এবং এই নিচ বরাবরটা হচ্ছে থার্ড পাথ। ধরুন আমরা তিনটা আলাদা আলাদা রাস্তা, আমরা তিন পদ্ধতিতে যেতে পারবো, বাট প্রত্যেক পদ্ধতিতে আমাদের বিভিন্ন অপশন আছে। এখন মনে করো আমরা প্রথম পদ্ধতিতে যাচ্ছি, সাপোজ প্রথম পদ্ধতি আমরা ফার্স্ট পাথে হিসাব করছি। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ফার্স্ট পাথে কতগুলো প্রবাবল ওয়ে আছে, তুমি কি উত্তর দিও বলো তো? না, 6। আমাদের হবে 5 হবে না, 6 হবে। কেন? আমরা আরেকবার এলাবোরেট করি। আমরা যখন দেখছিলাম যদি পার্টস হয়, পুরো কাজের পার্ট হয়, আমরা গুণ করবো, পুরো কাজের পার্ট হলে গুণ করবো। আমার পুরো কাজ কি? আমার কাজটা কি? রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া। সেই রাজশাহী থেকে কক্সবাজার যাওয়ার যে এই যেটা পথ, ফার্স্ট পথ যেটা, আমরা কি ফার্স্ট পথের এইটুক যদি চুজ করি, আগে সাপোজ হচ্ছে আমার কাছে দুইটা প্লেন আছে, যে কোনো একটা প্লেন নিলাম, আচ্ছা ওই একটা প্লেন নিলে আমরা সিলেট গেলাম, ভালো কথা, আমরা কি তাহলে আমাদের কাজটা কমপ্লিট করে দিয়েছি? আমরা কি কক্সবাজারে পৌঁছে গেছি? উত্তর হচ্ছে না, আমরা কক্সবাজারে পৌঁছাইনি, কারণ আমরা পুরো কাজের একটা অংশ করেছি। আবার সিলেট থেকে যদি কক্সবাজার গেলাম, একটু যদি ধরি কেবল তিনটা প্লেন আছে, যে কোনো একটা প্লেন, তাও কি আমরা পুরো কাজ করেছি? না, আমাদের পুরো কাজ তো রাজশাহী থেকে শুরু, সিলেট থেকে শুরু না। তার মানে পুরা কাজটা দুইটা ডিফারেন্ট পার্টে বিভক্ত, ওই দুইটা ডিফারেন্ট পার্টে যত পসিবল ওয়ে আছে তারা আমরা গুণ করব। এটা হচ্ছে আমাদের গুণন পদ্ধতির কথা। তার কারণে আমরা সেই প্রথম পাথের পদ্ধতি হবে 2 × 3 = 6। এই বিষয়টা কি বুঝেছো? আমরা এখন সেকেন্ড পাথ যদি যাই, আমাদের এখন সেকেন্ড পদ্ধতি, সাপোজ আমরা প্লেনে যাচ্ছি না, আমরা বাসে যাচ্ছি, আমরা দ্বিতীয় পথ চুজ করলাম, তাহলে কি হবে? আমাদের অনেক অনেক পদ্ধতি আছে, লাইক ঢাকা থেকে রাজশাহী 3টা রাস্তা আছে,
এতক্ষণ আমরা ভাবলাম যে দুইটা প্লেন আছে, এখন ভাবলাম যে না, বাস একটাই কিন্তু রাস্তা তিনটা, তিনটা রাস্তা, বাস চালক যে কোনো একটা চয়েস করবে। আচ্ছা, এখন আরেকটা বাস চালক ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় দুইটা রাস্তার মধ্যে কেবল একটা চয়েস করবে, আরেকটা বাস চালককে চয়েস করার কোনো উপায় নেই, তার একটা রাস্তা, সে একটাই রাস্তা দিয়ে যাবে। এখন যেটা কথা, তোমাকে যদি বলা হয় তিনটা রাস্তার মধ্যে প্রথম বাস চালক পূর্ব দিকের রাস্তাটা গ্রহণ করেছে, ভালো কথা, তোমার কি কাজ পূরণ হয়ে গেছে? তোমার কাজ তো এটা না, তোমার কাজ রাজশাহী থেকে চট্টগ্রাম যাও। তুমি বললা যে পূর্ব দিকের রাস্তাতে জাস্ট এইটুক বলতে পারবা যে এই রাস্তাটা বাছাই করে আমরা ঢাকা গেলাম, নট এই রাস্তা দিয়ে আমরা পুরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। গন্তব্যে তো পৌঁছেনি আমরা, গন্তব্য এটা না, এটা হচ্ছে গন্তব্য। সেই জন্য এটা হচ্ছে একটা পার্ট আমাদের এই পুরা কাজটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটা পার্টে বিভাজন। তার মানে প্রত্যেক পার্টের পসিবল যত ওয়ে আছে তাদেরকে আমরা গুণ করবো, 3 গুণ 2 গুণ 1, মানে 6টা। এখন আমরা যদি থার্ড পাথটা চয়েস করি, সেম কনসেপ্ট, থার্ড পাথের পদ্ধতি কয়টা হবে? প্রথমে একটা, তারপরে দুইটা, মানে 1 × 2 = 2। ঠিক আছে, এটা হলো তোমার কথা। এখন প্রশ্ন, তোমার কাজ কি? কক্সবাজার যাও, তোমাকে এটা তো বললো, এখন তোমার বললো যে তোমার কত পদ্ধতিতে যেতে পারো। আমাকে প্রশ্ন করলো কত পদ্ধতি পসিবল, কতগুলো পদ্ধতি পসিবল। এখন যেটা ভাববা সেটা হচ্ছে যে তোমার কাজ কি, রাজশাহী থেকে কক্সবাজার যাও। তুমি যদি প্রথম রাস্তাটা চয়েস করো তাহলে কিন্তু তুমি কক্সবাজার পৌঁছাছো, উত্তর হ্যাঁ। তুমি যদি 2 নাম্বার মানে মিডিলের কাজটা বাছাই করো, তুমি কক্সবাজার পৌঁছাছো, তোমার কি কাজ কমপ্লিট হচ্ছে? হ্যাঁ। 3 নাম্বার রাস্তা বাছাই করলে তোমার কাজ কমপ্লিট হচ্ছে, মানে তুমি যে রাস্তায় ধরো, তুমি যেই পথটাই বাছাই করো, তুমি দিন শেষে তোমার কাজটা কমপ্লিট করতে পারছো। তোমার পথের ভিতরে অনেক বাধা আছে, পথের ভিতরে অনেক চয়েস আছে, প্যাটার্ন আছে, অনেক দিক আমরা যেতে পারবো, বাট আলটিমেটলি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রত্যেকটা 3টা রাস্তাতে। তার কারণে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কত সর্বমোট কত পদ্ধতিতে আমরা পৌঁছাতে পারবো, সেটার উত্তর হবে এই 3টা পাথের যোগফল, মানে 6 + 6 + 2 = 14। 14 কি? সর্বমোট যত রাস্তায়, রাস্তায় বা বলো যে যে পদ্ধতিতে, বলো পদ্ধতিতে গন্তব্যে পৌঁছানো যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা, এবং এটার উত্তর কি হবে? 14। আমরা তাহলে দেখতে পাচ্ছি যখন পার্ট হচ্ছে গুণ হচ্ছে, পার্ট মানে কি, এটা একটা পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট হয়ে গেল, এটা গুণ হয়ে যাচ্ছে। এই যখন আমরা যাচ্ছিলাম এই রাস্তায়, তখন আমরা 3টা পার্ট পেয়েছিলাম, তারা গুণ হয়ে গেল, কারণ আমাদের টোটাল কাজের একটা অংশ, কিন্তু আমরা 3টা পথ পেয়েছি। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে টোটাল কত রকম, তাহলে আমরা কিন্তু ভুল করেও 6 × 6 × 2 করতে পারবো না, বরং 6 + 6 + 2 করবো। কেন? এটা কেমন প্রশ্ন আছে, কেন? আমি এই প্রথম ধাপে না হয় বুঝতে পারলাম যে পার্টস হচ্ছে তাই আমরা গুণ করছি, বাট দ্বিতীয় ধাপে কেন যোগ করছি? কারণ আমরা 3টা পদ্ধতি যেটাই গ্রহণ করি আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাচ্ছি। প্রত্যেকটা পদ্ধতি একটা পুরা পথ, প্রত্যেকটা পদ্ধতি আমার পুরো কাজ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এই পদ্ধতিগুলো জাস্ট ডাইরেক্ট যোগ হবে। এবার কি বুঝতে পারলাম? এটা হচ্ছে জাস্ট এমনি বেসিক টাইপের বলো। আমরা এখন ধরলো যে আসল হয়তো মেন কাজে ঢুকবো, এতক্ষণ আমরা কিছুই করলাম না, আমরা এক পরের পার্টটাতে যাই যে শুরু করবো, বেসিক্যালি মেন ম্যাথ বলো বা যাই বলো। ও তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কেতাব স্যারের বইটা পাশে রাখতে পারো, কেতাব স্যারের বই একটু পরে হয়তো ম্যাথ দিব, ম্যাথ দিব কি দেখা যাক, থাকলে যদি পাশে রাখো। এখন আমরা একটু জিনিসটার নাম কি বল, আচ্ছা এই যে ফ্যাক্টোরিয়াল, আমরা একটু ফ্যাক্টোরিয়াল জিনিসটা দেখার ট্রাই করবো। ফ্যাক্টোরিয়াল জিনিস কি? কোনো একটা সংখ্যা এর ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে এক্স্যাক্টলি। তবে অনেকে করে কি, এটা এটা আসলে করা না, অনেকে বলে যে মানে বলে বা করে বা যাই বলো, এরকম এরকম করে এন, মানে n - 1 * n, এটা আসলে বলা গ্রহণযোগ্য না, এটা আমরা বলবো না, এটা বলবো না।
তাহলে আমরা কোনটা বলবো? আমরা রিভার্স ভার্সন বলবো, মানে সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল। এটা এইভাবে আমাদের বলে, ফ্যাক্টোরিয়ালটা এইভাবে বুঝে অ্যাকচুয়ালিতে। ঠিক আছে, এটা তো হলো আমাদের ফ্যাক্টোরিয়াল। এটাতে আসলে আমরা কি করতে পারবো, আমরা আর কি করতে পারবো, এবং কেন আমরা এইটা না বলে কেন এইটা বললাম, কেন এইটা গ্রহণ করলাম না, এটা কেন গ্রহণ? কারণ আমরা একটা জিনিসকে আরো অনেক ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করতে পারি। আমরা সাপোজ 5 দেখি আর কি, 5 ফ্যাক্টোরিয়াল যদি বলা হয়, 5 ফ্যাক্টোরিয়ালে তোমরা মান বলতে পারবা? অবশ্যই পারবে। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা তো 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি আমি চাই, তাহলে এই পার্টটুককে আমি কি আর একটা নাম দিতে পারবো না? কি দিতে পারবো? এটা হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা এটাকে আরেকটা নাম দিতে পারবো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? কেবল এই পার্ট, তাই না? আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখতে পারবো না? এই জন্য ফ্যাক্টোরিয়ালকে এই দিক থেকে গোনা হয়। ঠিক আছে, এটা আমাদের লেখা হয় না। আমরা ফ্যাক্টোরিয়ালকে প্রয়োজন মতো আমাদের দরকার পড়বে, এরকম অনেক ম্যাথ করতে আমাদের দরকার পড়বে, আমাদের সেক্ষেত্রে এন থাকবে, আমরা এই রূপে লেখা লাগবে, বা হয়তো আমাদের আরো ভাঙা প্রয়োজন হতে পারে, আমরা হয়তো n-1 n-2 ফ্যাক্টোরিয়াল লিখবো। ইউজুয়ালি মেজরিটি ম্যাথ এরকম এরকম ভাঙলেই হয়ে যায়, সর্বোচ্চ হয়তো 3 পর্যন্ত ভাঙতে হতে পারে, তার বেশি আমাদের নামে না কখনো এই সেটা। আমাদের সেটা ফ্যাক্টোরিয়াল গেল। বাট এই ফ্যাক্টোরিয়ালটা কোনো বাংলা মানে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। কি? আমরা একটু বাংলা মানেটা লিখি, যে ফ্যাক্টোরিয়ালের বাংলা মানে, এন ফ্যাক্টোরিয়ালের তাৎপর্য কি, বা এন ফ্যাক্টোরিয়াল আসলে বোঝাইটা কি? এন ফ্যাক্টোরিয়াল, যদি আমার কাছে একটা না এনটা বস্তু থাকে, ডিফারেন্ট বস্তু, তারপর আমার কাছে 5টা বল আছে, তোমাকে যদি বলে 5টা আলাদা আলাদা কালার, লাল নীল সবুজ হলুদ কমলা কালারের 5টা বল আছে, তোমাকে যদি বলা হয় যে 5টা বলকে তুমি এই 5 ভাবে এই 5টা স্থানে রাখতে চাচ্ছ, তুমি কতভাবে বানাতে পারবে, মানে কতভাবে সাজাবা? তাহলে সেটা উত্তর হবে এন ফ্যাক্টোরিয়াল। আমরা এটা একটু এলাবোরেটলি দেখি। মনে করি আমার কাছে 5টা বক্স আছে, তারপর আমরা 5টা বক্স রাখাই। ঠিক আছে, কি কি কালার দিব? লাল, এই কালার। একটা বক্স, 2টা বক্স, 3টা। ঠিক আছে, তো আমার কাছে 5টা বল আছে, 5টা বক্স আছে। তোমাকে বললো এমন ভাবে সাজাও যে একটা বক্সে একটা কালার ঢুকবে, এবং 5টা বক্সে 5টা কালার ঢুকবে। অর্থাৎ আমরা যেটা বললাম যে এনটি ভিন্ন বস্তুকে এনটি স্থানে রাখলে, মানে আমাদের এখানে ভিন্ন 5টা কালারের ভিন্ন বল আর 5টা বক্স আছে। তোমাকে যদি এটা দেওয়া হয়, তুমি কি করবে? প্রথম কাজ কি করবে? এই 5টার মধ্যে যে কোনো একটা বাছাই করে প্রথমটাতে রাখবা। তুমি কোনটা বাছাই করবে? যে কোনো একটা, লাল নীল সবুজ, সবুজ নাই, লাল নীল কমলা হলুদ আর বেগুনি, যে কোনো একটা চয়েস করবো তো, তাই না? তাহলে তোমার কাছে কয়টা অপশন আছে এখানে? কয়টা অপশন? 5টা অপশন না? তুমি 5টার মধ্যে যে কোনো একটা, সাপোজ তোমার ইচ্ছা হলো নীল রাখবা, অথবা তোমার ইচ্ছা হলো কমলা রাখবা, তোমার হলো মানে তোমার অপশন কয়টা আছে? 5টা আছে। তার মানে আমরা এখানে 5টা অপশন আছে। আমাদের কয়টা অপশন, যদি এখানে অপশনস লিখি, অপশন। ঠিক আছে, আমাদের প্রথম ক্ষেত্রে 5টা অপশন আছে, বাট মনে করো আমি প্রথমটাতে লাল কালার রেখে দিলাম, সেকেন্ড বক্সে কি আমরা লাল কালার রাখতে পারবো? না, কারণ লাল কালার আমরা রেখে দিয়েছি। তাহলে সেকেন্ড বক্সে আমাদের কয়টা অপশন তৈরি হবে? 4টা, একটা অপশন কমে গেছে। কেন? কারণ আমরা প্রথম বক্সে একটা, প্রথম 5টা অপশনের মধ্যে যে কোনো একটা চয়েস করে নিয়েছি। দ্যাটস ওয়াই দ্বিতীয় বক্সে আমাদের অপশন সংখ্যা হবে 4, তৃতীয় বক্সে হবে 3। কেন? কারণ আমরা এটাতে একটা বল রেখে দিয়েছি, এটাতে একটা বল রেখে দিয়েছি। সাপোজ প্রথমটাতে এই কালার রেখেছি, দ্বিতীয়টাতে এই কালার রেখেছি, আমার কেবল একটা, দুইটা, 3টা কালার বেঁচে আছে, 3টা বক্স বেঁচে আছে, 3টার মধ্যে যে কোনো চয়েস করতে হবে। এক্ষেত্রে এই বক্সটাতে আমার 2টা থাকবে, এই বক্সে আমার একটাই অপশন থাকবে, কারণ আমরা 4টা বক্সে অলরেডি 4টা কালার রেখে দিয়েছি। এখন আমাদের যে এই যে অপশনগুলো হয়ে গেল, এখন মন কথা, আমাদের কাজ কি ছিল? এনটা বক্সে এনটা বল রাখা, এটা আমার কিন্তু টোটাল কাজ। আচ্ছা, আমি প্রথম বক্সে 5টার মধ্যে যে কোনো একটা রাখলাম, আমার অপশন 5টা, একটা চুজ করলাম, আমার কি কাজ হয়ে গেছে? না। ওই হুজুরটা যখন পাঞ্জাবি পরছিল, ঈদের জন্য রেডি হয়েছিল, তার কি টুপি পরার সাথে সাথে হয়ে গেছিল কাজ? না, টুপি তার একটা কাজ, 3টা টুপির মধ্যে যে কোনো একটা চয়েস করলো, একটা পার্ট। এটা টোটাল কাজ আমার, টোটাল কাজের কেবল একটা পার্ট, যার অপশন 5টা।
এটা আরেকটা পার্ট যার অপশন 4টা। তার মানে পার্ট যদি হয়, প্রত্যেক পার্ট যদি একটা অপশন থাকে, পার্টিকুলার ভ্যালু থাকে, যে এর 5টা ভ্যালু, যে 5 ভাবে আমরা সাজাতে পারবো, তাহলে আমরা কি হবে সেটা আমাদের গুণন পদ্ধতি থেকে জানি যে মানে মোস্ট কেন সর্বোচ্চ পসিবল ওয়ে যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো 5 এবং 4 ইন্টু 3 2 1। মানে আমরা এতটা ডিফারেন্ট। এর গুণফল কত? 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 ফ্যাক্টোরিয়াল 120 হওয়ার কথা, 120। হ্যাঁ 120। তার মানে তোমাকে যদি একটা বক্স দিয়ে দেয় আর 5টা কালারের বল দেয়, তুমি 120টা ডিফারেন্ট পসিবল ওয়েতে তাদেরকে রাখতে পারবা। এতগুলো তোমার কাছে সম্ভাবনা আছে। অবভিয়াসলি তোমাকে এখন কাজ দিলে তুমি 120টার মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করবা। টোটাল সম্ভাব্য পদ্ধতি আমাদের 120, ঠিক আছে? এবং সেটাই হচ্ছে আমাদের 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তাহলে এইখান থেকে কি আমরা n ফ্যাক্টোরিয়ালের মানে মিনিংটা বুঝতে পারলাম? এবং এই যে পার্ট হলে যে গুণ হয়ে যায়, যে এতগুলো পদ্ধতি, এই গুণন এবং ফ্যাক্টোরিয়াল, এই দুটো কি আমরা বুঝলাম? এখন তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালের তাৎপর্যটা যখন বুঝলাম, আমরা আর একটু কিছু বুঝি। একই কাজ আবার করব আর একটু অন্যভাবে। চলো আমরা আবার লিখবো জিনিসটাকে, কপি করবো, কপি করবো। আমাকে তোমার আবার সেম কেস দেওয়া হলো, কিন্তু এবার একটু আলাদা ক্যাটাগরি করলো। সাপোজ এখন বললো তোমার কাছে বল আছে 5টা, বাট বক্স আছে 3টা। বল আছে 5টা, বক্স আছে 3টা। তোমাকে জিজ্ঞেস করা হলো, এবার করো, কাজ করো, করবো তুমি। প্রথম বক্স তো স্বাভাবিক, 5টা বল, আমি যে কোনো একটা চয়েস করবো। দ্বিতীয় বক্স তো সেম ক্যাটাগরি হলো, আমি যদি একটা চয়েস করে নিয়েছি, যে কোনো একটা কালার কেটে গেছে, 4টা কালার বেঁচে আছে, 4টার মধ্যে যে কোনো একটা চয়েস করবো। সেটা চয়েস করে সেখানে রাখবো, মানে আমাদের পসিবল চয়েসের ওয়ে অপশন 4টা, যে কোনো একটা চয়েস করবো। আমি এখন 2টা চয়েস করে নিয়েছি, তার মানে 3 নাম্বার বক্সে আমরা 3টা রাখতে পারবো, 3টার মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবো। এবার তোমাকে যদি জিজ্ঞেস করো, এখানে কিন্তু তোমার কাজ 5টা বক্স না, এখানে ছিল 5টা বক্সের, এখানে কাজ কেবল 3টা বক্সের। তার মানে তোমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করা হয় যে এই 3টা কাজ যেহেতু, তো তোমার আলটিমেটলি টোটাল পসিবল ওয়ে কত? এটার উত্তর হবে 5 ইন্টু 4 3, কত হয়? 5 4 20, 3 60, ঠিক আছে? এতটা আমাদের পসিবল ওয়ে। কেন এত কমে গেল আমাদের, মানে 120 থেকে কেন 60 কমলো? কারণ আগে আরো পসিবল ওয়ে এক্সিস্ট করতো, বাট এখানে করে না। এখানে আমরা কেবল 3টা বলকে, 5টার মধ্যে 3টা বলকে তাদের মাঝে রাখতে পারবো। বক্স তো 3টা, আমি তো 4টা বল রাখতে পারবো না। তাই অতিরিক্ত এই অপশনগুলো ফিল করার পর 2টা বল বেঁচে গেল, কিছু করার নাই, যেহেতু বক্স নাই, বলগুলো বাঁচুক। তো এইখানে আমাদের অপশন হয়ে যাচ্ছে 6টা। এখন যে আমাদের এই 6টা কিভাবে হলো, আমরা কি একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো? যে বক্স 2টা কমলো, 120 থেকে 60টা পসিবল হয়ে গেল, আমরা কি এটা কোনো প্যাটার্ন দেখতে পাই এটার মাঝে? অবশ্যই কোনো না কোনো তো প্যাটার্ন থাকবে, না তো আর এটা ম্যাথ হবে না। চলো আমরা একটু প্যাটার্ন খোঁজার ট্রাই করি। আমরা এই যে 60 আর এই যে 120, এই দুইটাকে নিয়ে আয় না দেখবো। একটা হচ্ছে সংখ্যা কত পেয়েছিলাম, 120, আর এইখানে সংখ্যাটা কত পেলাম, 60টা। 60 কখন পেলাম? 5টা বক্সের মাঝে যখন 3টা বক্সে আমরা কাজ করলাম। চলো আমরা এখন একটু কিছু কিছু করার ট্রাই করি। এভাবে দেখো তো, 20কে আমরা কিভাবে লিখতে পারি? 120 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? 60কে আমরা কিভাবে লিখতে পারি? 5 ইন্টু 4 ইন্টু 2, না 3, এটা তো লিখতে পারি। এটা জাস্ট সিম্পল, আমরা এখন যেটা করলাম সেটা আমরা ব্যাক ক্যালকুলেশন করছি, মানে বোঝার জন্য যে এটা আসলে সম্পর্ক কি। তো এখন আমরা লিখতে পারি যে এটার সাথে আমার ইচ্ছা হলো, কারো তো কিছু করার নাই, আমি 2 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করবো, বাট আমি কি সংখ্যাটা চেঞ্জ করলাম না? এখন আমাকে 2 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে ভাগ করবো। এটা কাটে যাওয়ার পর আমি তো আলটিমেট, তো এটা আমার ইচ্ছা হওয়ার পর এটা তো জিনিস করলাম যে আমি 60-এর মান চেঞ্জ করিনি, উপরে 120, নিচে 2, ভাগফল 60, মান চেঞ্জ করিনি। এরপর সেন্টেন্স আমি কি লিখতে পারবো এরকম, 5 ফ্যাক্টোরিয়াল
2 ফ্যাক্টোরিয়াল, পারবো না? পারবো। তারপরে সেন্টেন্সে আমি কি এটা লিখতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই পারবো। এবার এটাতে এসে একটা ডিস্টার্ব করবো, মানে ডিস্টার্বটা দেখাচ্ছে। আমি কি এটা চাইবো না, মানে লিখতে পারবো না? এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করা গুণ করা কিছু হলো? কিছু নাই, থাকতেই পারে নিচে, সব কিছুর সাথে তো 1 গুণ হয়ে আছে, 1 ভাগ হয়ে আছে। তার মানে আমরা লিখতে পারবো উপরে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে 1। এখন এটা এটা পরে বুঝাচ্ছি, এটা আমরা আগে এটা বুঝি। এই পার্টটা কি আমরা বুঝেছি যে এই 60 থেকে আমরা যে একটা জিনিস আনলাম এবং আরেকটা জিনিস আনলাম, আমরা একটা জিনিস আসলে আনার ট্রাই করছি, কিন্তু আমরা একটা সূত্র ক্রিয়েট করা ট্রাই করছি। তার আগে আমরা একটা ধাপ দেখছি। 5 কি সর্বোচ্চ যতগুলো ছিল আমার কাছে 5টা বল। 3 কি যতগুলা ভাবে সাজালছি, মানে জয়টা বক্সে রেখেছি এক কথায়। তার মানে আমরা একটা সম্পর্ক কিন্তু ক্রিয়েট করেছি। যতগুলো বল, বলের সংখ্যা থেকে যতগুলো বক্স তাদের বিয়োগফল এবং তাদের ফ্যাক্টোরিয়ালের ভাগফল হচ্ছে আমাদের উত্তরটা। এখন এটা থেকে আমরা একটা আসলে সূত্র পাবো, সূত্রটা লিখছি। আচ্ছা সূত্রটা এক লিখি, এটা হচ্ছে বিন্যাসের সূত্রটা, বিন্যাসের মেন সেন্টেন্স কি, বিন্যাসের সূত্র কি, এটা এখন আমরা লিখব যে বিন্যাস। তখন জাস্ট আমরা বুঝলাম, এখন আমরা মেন এটা দেখবো, সংজ্ঞা লেখো বা সূত্র বলো, যাই বলো, সূত্রই হবে মনে হয়, এটা সূত্র বলবো। তো এখন বিন্যাস কি, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে যদি আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে যদি প্রত্যেক মানে ওখান থেকে একটা একটা করে জিনিস নিয়ে আর সংখ্যক, আর কি হয় এই এনটা সমান হবে না ছোট হবে, সংখ্যক জিনিসের সাজালে মোট যতবার সাজানো যায় সেটাকে আমরা কিভাবে লিখবো, আমরা যদি দেখি সেটাকে আমরা লিখবো এন পি আর। এটাকে আমরা এনপিআর লিখবো, কত সংখ্যক ভাবে সাজানো যাবে, এনপিআর সংখ্যক ভাবে। এনপিআর মানে কি, এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কি বললাম না মনোযোগ, এই উদাহরণের সাথে আবার মিলানো ট্রাই করি। আমরা 5টা বল ছিল, 5টা বলকে একটি একটি করে, 5টা ভিন্ন ভিন্ন বলকে একটি একটি করে নিয়ে 3টা ভিন্ন ভিন্ন বক্সে সাজালে কতভাবে সাজানো যাবে? উত্তর হবে যে 5p3 ভাবে। 5p3 মানে কি, 5p3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন আমরা যে ব্যাক ক্যালকুলেশন যখন করলাম একটু আগে, তখন আমরা দেখলাম না 60 মানে কি, 60 মানে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ওই সূত্রটা। আমরা কি সেই সূত্রটা বুঝতে পেরেছি? তো এখন আমাদের এসে আরেকটা ডিস্টার্ব করবে, যদি বলে আর লেস দেন এন না হয় আর এন এর সমান হয়, মানে এইটার ক্ষেত্রে, এই কেসে এখানে আর কয়টি, আমরা 5টা বল 5টা বক্স, মানে এন এর সংখ্যা 5 আর এর সংখ্যা আন, যখন আমরা 120 নিয়ে হিসাব করছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, সূত্র তো ওইটাই হওয়ার কথা যে লাইক, থামো আমি এই জায়গাটা মিশিয়ে দেখছি, যে সূত্র তো হতে হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। না, এক্ষেত্রে এটা তো ক্রিয়েট হয়ে গেল, আমাদের তো ডিস্টার্ব করছে। এটার জন্য আমাদের আরেকটা জিনিস শেখা লাগবে, ধরে নাও, ঠিক আছে? সেটা আসলে এক সময় ক নাম্বারগুলোতে আসতো, বাট এখন আর আসে না। এটা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল। কি আমরা জিরো ফ্যাক্টোরিয়ালটা একটু দেখি ছোট করে, জিরো ফ্যাক্টোরিয়াল আসলে জিনিসটা কি। তো জিরো ফ্যাক্টোরিয়াল আগে আমরা অন্যভাবে এটা বোঝার ট্রাই করবো, মানে এটা আসলে কিভাবে প্রমাণ করে, এটা আমরা এন ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা প্রমাণ করি। এন ফ্যাক্টোরিয়ালের মিনিং জানো? এন ফ্যাক্টোরিয়ালের মিনিং হলো এন পি এন, ঠিক আছে? তো এন ফ্যাক্টোরিয়ালের মিনিং হলো এন পি এন। তো এক্ষেত্রে যেটা কথা, যে মানে আমরা একটু আগে যেটা জানলাম, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে প্রত্যেকবার একটি করে আর সংখ্যক জিনিসে সাজালে এনপিআর। এখন আমি যদি বলতাম এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে প্রত্যেকবার একটি করে নিয়ে এন, এখানে আর এর জায়গায় এন লিখতাম,
মানে এখানেও এন এখানেও এন, তাহলে এন সংখ্যক সাজালে তাহলে তাহলে কি পেতাম, এনপিআর পেতাম না এনপিএন পেতাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন আমরা এভাবে প্রমাণটা করা শুরু করবো। ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এটা যেটা পি এর মান মানে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তারপরে আমি একটু লেখাটা একটু ছোট করে নিই। এরপরে যেটা আমরা লিখতাম সেটা হচ্ছে যে তোমার এরপর সেন্টেন্সে এখানে তো এন ফ্যাক্টোরিয়াল থাকছে, এইখানেও এন ফ্যাক্টোরিয়াল থাকবে, এইখানে নিচে জিরো ফ্যাক্টোরিয়াল ক্রিয়েট হবে। এখন আমি যদি ডান পক্ষে এপার উপর তোলপাড় করি তাহলে এখানে এন ফ্যাক্টোরিয়াল এখানে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। এটা থেকে আমাদের যেটা জানা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত। উত্তর হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়ালের মান 1। ঠিক আছে, তো এটা আমাদের লাইক মুখস্থ করতে হবে বা জানতে হবে এটা। ঠিক আছে, তো এইটা থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে উপরে 120 নিচে 1 ইকুয়াল টু 120 উত্তর। আমরা কি এটা বুঝতে পেরেছি? হয়তো দু তিনটা একটু ছোটখাটো ম্যাথ করব। আমরা একটা কেতাব স্যারের বইয়ের একটা ম্যাথ খুঁজছি, থামো। আমরা যদি এই কেতাব স্যারের ম্যাথগুলো দেখি, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে মাইনাস এন মানে -1 এন পি থ্রি ইস টু এন প্লাস 1 পি থ্রি টু 5:12 হলে এন এর মান বের করো। এটা আমাকে প্রশ্ন করেছে, আমি এটা এখন করা শুরু করব। চলো, আচ্ছা তার আগে দুইটা করি, 2 নাম্বারটা বেশি ইজি আছে, আমরা 2 নাম্বারটা আগে করবো। দুইটা ইজি আছে, সিম্পলি করি আমরা সিরিয়ালি করে, আর সিরিয়াল নাম্বার আগে এ লিখবো। আমার ফল দিচ্ছে আমাকে। তো আজকে একটু মূলত কাজ আছে, আমরা হয়তো আগামীকালকে এই ম্যাথগুলো থেকে শুরু করব। আজকে এখান পর্যন্ত এন্ড থাকলো, কালকে দেখা হবে পরবর্তী ক্লাসে।